কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় পেয়ারার সাথে আন্তঃফসল হিসেবে বিভিন্ন রকমের ফসলের আবাদ। বর্তমানে কৃষি প্রযুক্তির বিস্তার ঘটায় এর চাষ পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। আন্তঃফসল চাষ ঠিক এ ধরনের একটি প্রযুক্তি। এই পদ্ধতিতে একই জমিতে মূল ফসলের পাশাপাশি আরেকটি ফসল চাষ করা হয়। তাতে মূল ফসলের আয় ছাড়াও কিছু বাড়তি আয় করা যায়। এ প্রযুক্তি ব্যবহার করে অনেকেই লাভবান হচ্ছেন। পাবনা জেলাধীন ঈশ্বরদী উপজেলার কাদিমপুর পাড়া শাহাপুরের কৃষক মোহাম্মদ আশরাফুল ইসলাম পান্না এ ধরনের একজন আন্তঃফসল চাষী। তিনি তার পেয়ারা বাগানে আন্তঃফসল হিসেবে গাজর, রসুন, লেবু, বাঁধাকপি ও কমলা চাষ করেছেন। তার 30 বিঘা পেয়ারা বাগানে সবটাতেই এ আন্তঃফসল রয়েছে। তিনি এই বাগানের পাশাপাশি লিচু বাগানও করেছেন। তিনি শখের বশেই কৃষিতে জড়িয়ে শাকসবজি ও ফল ফসল আবাদ শুরু করেন, কিন্তু এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। তিনি এই পেয়ারা বাগানের মধ্যে উৎপাদিত আন্তঃফসল থেকে বেশ লাভবান হচ্ছেন। এতে জমির যথার্থ ব্যবহারও নিশ্চিত হচ্ছে। ফলে বাগানে আন্তঃফসল চাষ করে তিনি বেশ খুশি। আমাদের এখানে আছে, আমার মূল ফসল হচ্ছে লিচু। আর লিচুর ভিতরে আমি সবজি করি, পেয়ারা করি, বড়ই করি, আপনি লেবু করি। তারপরে সবজি আছে গাজর, বাঁধাকপি, কলা, পুঁইশাক, বেগুন, মরিচ, ধনেপাতা, ভ্যারাইটিস। আন্তঃফসল হিসেবে একটার সাথে আরেকটা চাষ করাতে আপনার লাভবান হচ্ছেন কিভাবে? হ্যাঁ, এটা আমি আরো ডবল লাভবান হচ্ছি, কারণ আমি একটার খরচ ধরি আর একটার খরচ ধরি না। পেয়ারার কোনো খরচ নাই, আমি সবজির খরচা ধরি। আমার পেয়ারাটা আমি পুরোটাই লাভবান হচ্ছি। এর ভিতরে যে পরিচর্যা সেটা কিভাবে করেন? আমার খামারে 5টা লোক আছে, আমার মেশিন পত্র আছে, এইগুলা দিয়ে আমি করি। যে পেয়ারাটা করছেন এটা কি পেয়ারা? এটা হচ্ছে থাই পেয়ারা, থাই 5। 15 মাস হলে লাগানো, আমার 5 থেকে 6 মাস পর থেকে প্রোডাকশন শুরু হয়েছে। পেয়ারা লাগানোর পরে চাষ দিয়ে ফার্টিলাইজার, জৈব সার, কীটনাশক যা লাগে দেওয়ার পরে গাজরটা করে দিয়েছি। গাজরটা কত দিনের ফসল হচ্ছে? এটা গাজরটা 90 দিনের ফসল। আমার প্রথমে ওই সাইডে 2 বিঘা করছিলাম, ওই 2 বিঘা বেচছিলাম 2,20,000 টাকা। এখানে সিঁদুর করছি 2 বিঘা 7 কাঠা, এটা বেচছি 1,40,000 টাকা। পেয়ারার গাছে তেমন একটা বিশেষ পরিচর্যা না, এটা এক ধরনের পোকা হয়, 55 বিষ আর আপনার ম্যানকোজে মেটালিক্স আর কিছু কার্বন ডাইজিম দিলে আপনার এটা উপকার হয়। আর পেয়ারার গায়ে এক ধরনের দাগ হয়, এটা মিস্টার টপ গ্রুপের বিষটা দিলে এটা দাগটা থাকে না। কৃষি বিভাগের লোকজন কি আসে আপনাদের এখানে? হ্যাঁ, কৃষি বিভাগের লোকজন আছে, শাহনাজ ম্যাডাম আছেন, আর ওই যে আমাদের লতিফ স্যার আছেন, উনি আমাদের প্রাণের লোক। উনি সবসময় খোঁজ খবর নেন। আমার এই 170 বিঘা মতো জমি আছে বাবা। আমি এই পুরাটাই চারিপাশে বাউন্ডারি দিচ্ছি বৃক্ষরোপণ দিয়ে। 5,000 গাছ করছি আমি। 20 বছর পরে এটা আমি একটা 10,000 টাকা বিক্রি করলে আমি 5 কোটি টাকা বেচা হবে। এলাকায় আন্তঃফসল চাষে কৃষক ভাইদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা। তার পরামর্শে এলাকায় ফল বাগানে আন্তঃফসল চাষ বৃদ্ধি পাচ্ছে।
আম, পেয়ারা ও লিচু বাগানে হচ্ছে আন্তঃফসল চাষ। এতে উপকৃত হচ্ছেন কৃষক। উপজেলার সর্বত্র আন্তঃফসল চাষে কৃষক ভাইদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তার পরামর্শে কৃষক ভাইরা ফলের সাথে আন্তঃফসল চাষ করছেন এবং সফল হচ্ছেন। ফলে দিন দিন এলাকায় এ ধরনের ফসলের আবাদ বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার মুখে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য শস্য নিবিড়তা বাড়ানোর কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি যে আন্তঃফসল হিসাবে চাষ করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেয়ারার সাথে তারা গাজর করছে, পেয়ারার সাথে তারা রসুন করছে, পেঁয়াজ করছে, ফুলকপি করছে। যেগুলো আমাদের স্থায়ী বাগান হয় সেই স্থায়ী বাগানগুলোর সাথে আমরা অনেক ধরনের ফসল করতে পারি। যেমন আপনার লিচুর সাথে আমরা ফুলকপি, সবজি বিভিন্ন কিছু করতে পারি, আবার হলুদ করতে পারি। পেয়ারার সাথে এরকম আমরা করতে পারি, আখের সাথে আপনার পেঁয়াজ, মসুর, সরষে বিভিন্ন ধরনের ফসল করা যায়। এতে সুবিধাটা হয় যেটা একদিকে জমি সর্বোত্তম ব্যবহার হয়, কারণ মাটির বিভিন্ন লেভেলের পুষ্টি উপাদান থাকে বিভিন্ন লেভেলে। যদি আমি একই ফসল বারবার করতে থাকি তাহলে একই লেভেলের পুষ্টি উপাদান গাছ গ্রহণ করে। তাহলে এখানে মাটির একটা ইমব্যালেন্স সৃষ্টি হয় পুষ্টি উপাদানের। যদি আমি আন্তঃফসল হিসাবে বিভিন্ন ফসলের চাষাবাদ করি, একদিকে যেমন দেখা যাচ্ছে যে আপনার পুষ্টির সঠিক সমন্বয় ব্যবহার হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়টা আপনার সেটা হচ্ছে আপনার সারের বা উৎপাদন খরচটা কমে যায়। একটা বাগান স্টাবলিশড হয়েছে 4 থেকে 5 বছর লাগে। এখন এই 4-5টা বছর যদি আমি শুধু এই একটা বাগানের জন্য ফেলে রাখি তাহলে দেখা যাচ্ছে যে বেনিফিটটা সেটা কম হয়ে যায়। এই মাঝখানে যদি আমরা এই 3-4টা বছর যদি আমরা আন্তঃফসল হিসাবে চাষ করতে পারি, তার যে খরচগুলা সেই খরচগুলো এখান থেকে উঠে আসে এবং পরবর্তী যে বাগানটা থাকবে এই বাগানটার টোটালটা তার লাভবান হবে। ঈশ্বরদী প্রচুর লিচু বাগান আছে, আমার 3000 হেক্টর মতো লিচু চাষ হয় এবং পেয়ারা বাগান আছে প্রায় 200 হেক্টরের মতো। আমরা চেষ্টা করতেছি এই বাগানগুলোর মাঝখানে যাতে সবজি এবং অন্যান্য ফসল যেগুলো আছে আন্তঃফসল হিসাবে চাষ করার জন্য। এতে কৃষকরা খুবই আগ্রহ। প্রাথমিক অবস্থায় সেই বাগানগুলো আমরা যদি এই আবাদের আওতায় নিয়ে যেতে পারি তাহলে আমরা ঈশ্বরদের ক্রপিং ইন্টেন্সিটি আর একটু বাড়াতে পারবো বলে আশা করতেছি। জেলার সর্বত্র ফল বাগানে আন্তঃফসল চাষ করার জন্য জেলা কৃষি অফিস থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে কৃষক ভাইদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের দেশে জমি তো প্রায় প্রতি বছরই বিভিন্নভাবে জমি কমে যাচ্ছে। সেটা আমরা কভারেজ দেওয়ার জন্য ইন্টারক্রপিং এর উপর আমরা বেশি জোর দিয়েছি। ইন্টারক্রপিং আছে, রিলি ক্রপিং আছে, মিক্সড ক্রপিং আছে। বিভিন্নভাবে আমরা কিন্তু ওই জমি যতটুকু কমতেছে, মানুষ বাড়তেছে, তাদের খাবারের চাহিদা পূরণ করার জন্য আমরা এইভাবে অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য আমরা ব্যবস্থা করেছি। ধীরে ধীরে আমরা এখানে একটা প্রদর্শনী আকারের মতন করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে ফার্মার নিয়ে এসতেছি, নিয়ে এসে এখানে মোটিভেশনাল ট্যুরের মতো তাদেরকে দেখাচ্ছি এবং তারা উদ্বুদ্ধ এবং তার মতন আরও আমাদের চাষি সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে আমাদের পুরো জেলায় এটা ছড়ায় পড়তেছে। ইন্টারক্রপিংটা করা হয় যেমন একটা গাছ অন্য গাছের যাতে পোকামাকড় না হয় সেই যে প্রতিরোধমূলক ব্যবস্থা করে। যেমন আপনি মরিচের ক্ষেত্রে যদি আপনি বেগুন লাগান, দেখুন বেগুনে কোনো পোকা লাগবে না। তারপরে আপনার জমিতে যদি কুসুম্বার ফুল, তিসি, অন্যান্য ফসল মিক্সড করেন তাহলে দেখবেন সেই ফসল আবার পোকা লাগবে না। ইন্টারক্রপিং থাকলেই ফসলের পোকামাকড় রোগ এমনি কমে আসে। যে কোনো একটা ফসলে যদি আমি সার দেই সেই সার সেই ফসলও খায় এবং তার পার্শিয়াল অংশ পরবর্তীতে আর একটা ফসল মিক্সড ক্রপ আছে, দুইটা ফসলে আলাদা আলাদা যদি আমি সার দিই তাহলে বেশি সার লাগে। আর দুইটা ফসলের সার গড় করে যদি আমি ইন্টারক্রপিংয়ে ব্যবহার করি তাহলে উভয় ফসলই সুন্দরভাবে হয়ে ওঠে এবং ফসলের ফার্টিলাইজার ডোজ কম লাগে। আমরা তার সাথে কিছুটা জৈব সারও ব্যবহার করতেছি এবং গাছের পাতা পরে ইন্টারক্রপিং হচ্ছে, সেখানে কিছু জৈব পদার্থ সংযোজন হচ্ছে, উৎপাদন খরচটা কমতেছে। আন্তঃফসল হিসেবে একই জমি থেকে বেশি ফলন পাচ্ছেন। আমরা আশা করি এ প্রযুক্তি দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সার্বিকভাবে দেশ লাভবান হবে, জাতি অর্জন করবে কাঙ্ক্ষিত মুক্তি। মাঘ মাসে কৃষি। আসুন আমরা সংক্ষেপে জেনে নিই মাঘ মাসে কৃষিতে করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো। বোরো ধান। ধানের চারা রোপণের
15 থেকে 20 দিন পর ইউরিয়া সারের উপরে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি 30 থেকে 40 দিন পর দ্বিতীয় কিস্তি এবং 50 থেকে 55 দিন পর শেষ কিস্তি হিসেবে ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। বোরো ধানে নিয়মিত সেচ প্রদান, আগাছা দমন, বালাই ব্যবস্থাপনা সহ অন্যান্য পরিচর্যা করতে হবে। রোগ ও পোকা থেকে ধান গাছ বাঁচাতে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে পরিচ্ছন্ন চাষাবাদ, আন্তঃপরিচর্যা, উপকারী পোকা সংরক্ষণ, ক্ষেতে ডালপালা পুঁতে পাখি বসার ব্যবস্থা করা, আলোর ফাঁদ এসবের মাধ্যমে ধান ক্ষেত বালাই মুক্ত করতে পারেন। এভাবে রোগ ও পোকার আক্রমণ প্রতিহত করা না গেলে শেষ উপায় হিসেবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বালাইনাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। গাছপালা। শীতে গাছের গোড়ায় নিয়মিত সেচ দিতে হবে, গোড়ার মাটি আলগা করে দিতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে। সাধারণত এই সময় আম গাছে মুকুল আসে। গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে টিল্ট 250 ইসি প্রতি লিটার পানিতে 0.5 মিলি অথবা 1 মিলি কনজা প্লাস অথবা 2 গ্রাম ডাইথেন M45 প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আমের আকার মটর দানার মতো হলে গাছে দ্বিতীয়বার স্প্রে করতে হবে। এই সময় প্রতিটি মুকুলে অসংখ্য হপার নিম্ফ দেখা দেয়। আম গাছে মুকুল আসার 10 দিনের মধ্যে কিন্তু ফুল ফোটার পূর্বে একবার এবং এর 1 মাস পর আরেকবার প্রতি লিটার পানির সাথে 1 মিলি সিম্বুস ফেনম ডেসিস 2.5 ইসি মিশিয়ে গাছের পাতা, মুকুল ও ডালপালা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন